সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পর এবার একই প্রশ্ন রুদ্রনীল ঘোষকে আমরা সবাই করতে হাজির হচ্ছি যে টিকিট না পাওয়ায় আমি সরাসরি প্রশ্নে যাচ্ছি যে তোমার নাকি একটু মন খারাপ বা তুমি অভিমানী। তো তুমি কি তুমি কি বলবে সেটা জানবো। না, না, অভিমানী তো অন্যের ওপরে হয়। আমি অভিমানী নই। মন আছে, ডেফিনিটলি খারাপ হবেই। হুম, কারণ প্রত্যেকটা ধরনের যে পরিশ্রম রয়েছে তারপর মানুষ কিছু আশা করে এবং রাজনৈতিক ক্ষেত্রে আ প্রার্থী হয়ে কি কাজ করতে হয়, কতটা লড়াই করতে হয়, কোন এক্সট্রিম লেভেলে করতে হয় সেটা ২০২১ এ আমার বাড়ির কেন্দ্র হাওড়া শহরের শিবপুর থেকে তুলে নিয়ে এসে ভবানীপুরে দল আমাকে প্রার্থী করেছিল মমতা গড় বা তৃণমূলের গড়। যেখানে ১ ইঞ্চি অন্তর, অন্তর আরকি তৃণমূলের নেতা মন্ত্রীরা থাকেন এবং সেখানে ক্রিমিনালের চাষ হয় তৃণমূলের এবং সেই তৃণমূলের আ যে ক্রিমিনাল চাষ সেখানে জল দেয় তৃণমূলের পুলিশ। তো সেইরম জায়গায় যথেষ্ট কঠিন ছিল লড়াই। ভয়ংকর কঠিন একটা সিট এবং দল আমাকে যে বিশ্বাসটা দিয়েছিল আমি সেই পরিশ্রমটা করেছি এবং তার সঙ্গে, সঙ্গে ভবানীপুরের যারা কর্মীরা ছিলেন তারাও আমার সঙ্গে, সঙ্গে সেই পরিশ্রম এবং অত্যাচার দুটোরই শিকার হয়েছেন। ৩ বার আমাকে মার খেতে হয়েছে। মানে মার বলতে দিয়ে হাতে নয়, অস্ত্র দিয়ে, পাথর দিয়ে মারা হয়েছে। আমার এই হাত ডিসলোকেট হয়ে গেছিল। কবজি জানা থেকে যায়। খুলে গেছিল। আপনারা জানেন, হুম, দেখেছেন। এবং তারপর কিন্তু আমি যে ভোটটা পাই সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা ভোট। তার কারণটা হচ্ছে যে আমাদের কর্মীদের লড়াই এবং আমাদের প্রত্যেকের পরিশ্রম। কিন্তু যেহেতু নির্বাচনের দুপুরবেলার পর থেকে বিভিন্ন কর্মীদের থ্রেট, পুলিশের সাহায্য নিয়ে তৃণমূলের গুন্ডারা যা দেয়, সেখানে একটা বড় জায়গা থেকে কিন্তু দুপুরবেলার পর থেকে আমাদের কর্মীরা তারা কিন্তু বুথে বসে থাকবার মতো অবস্থাতে কিন্তু ছিলেন না। ঠিক আছে? কিন্তু সেইখান থেকেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাকে যেখানে আসতে হয়েছে, সেইখানে এসে আমি দৃঢ় হয়ে গেছি। ফলত আর্থিক ক্ষয়ক্ষতি, জীবিকার ক্ষয়ক্ষতি, প্রিয় কাজ থেকে সরিয়ে নেওয়া, এ তো অন্যরকম যন্ত্রণা। তারপরেও কিন্তু আমি লড়াইটা চালিয়ে গেছি। আজও চালাচ্ছি। আ এবং যেটা হয়, যে প্রশ্নটা বারবার এখনো উঠে আসে, হুম, এতগুলো তাহলে বিজেপির গ্রুপ আমি ত্যাগ করলাম কেন? তো এটা তার আগে জানতে হবে যে এর আগে আমি ২৪ টা গ্রুপ ত্যাগ করেছিলাম। তার কারণটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির ৪-৫ টা অফিসিয়াল গ্রুপ রয়েছে, যেগুলো থেকে যারা আমরা সাংগঠনিক কাজে লিপ্ত, যাদেরকে দল আ সম্মানের সঙ্গে যোগ্য কর্মী বলে মনে করেন, তাদেরকে তারা নির্দেশ পাঠান বা আমাদের কিছু বক্তব্য বলার থাকলে আমরা জানাই। বা যেকোনো ইম্পোর্টেন্ট ভিডিও, অডিও বা ডকুমেন্টস তারা পাঠান। সেই গ্রুপগুলো রয়েছে ৩-৪ টে। তারপর ইম্পোর্টেন্ট বেশ কিছু গ্রুপ রয়েছে। আ সেই গ্রুপগুলোর মধ্যে ১২ টা গ্রুপ। এই ১২ টা গ্রুপ বাদ দিয়ে টোটাল আমাকে ৭৭ টা গ্রুপে ঢুকিয়ে নেওয়া হয়েছিল। এটা ডেফিনিটলি ভালোবাসা। দেখুন, পাড়ায়, পাড়ায় যারা বিজেপির কর্মীরা রয়েছে, তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে ফাইট করছে, যারা মণ্ডলের কর্মীরা রয়েছে বা বিভিন্ন জেলার যারা কর্মীরা রয়েছে, তারা নিজেরা মিলে বেশ কিছু ব্যক্তিগত গ্রুপ খুলেছিল। সেখানে আমায় ঢুকিয়েছিল এবং সেখানে ক্রমাগত একই ভিডিও, একই অডিও, একই রকম ছবি কনস্ট্যান্ট পোস্ট হয়। এবং এই ৭৭ টার মাঝখানে আমার যেটা প্রয়োজনীয়, যেটা দলীয় অফিসিয়াল গ্রুপ বা প্রয়োজনীয় গ্রুপ, সেখান থেকে যে ইম্পোর্টেন্ট মেসেজ, বিশেষ করে এই নির্বাচনের সময় যেটার উপরে প্রত্যেক মুহূর্তে চোখ রাখা উচিত, সেইখানে না অসুবিধা হয়ে যাচ্ছিল। আর রোজ আমি একই ভিডিও ডিলিট করতে, করতে ক্লান্ত। তো ফলত সেটাকে কম্পোজ করবার জন্য আমি ওই অ ৬৭ টা গ্রুপ থেকে নিজেকে মুক্ত করি। কালকে ছুটির দিন সময় ছিল বসে, বসে, অন্যদিন সময় হয় না। এবং যে গ্রুপগুলো প্রয়োজনীয় ১২ টা আমাদের ভারতীয় জনতা পার্টি যে ইম্পোর্টেন্ট গ্রুপ, যেগুলো প্রয়োজনীয় গ্রুপ, যেগুলো থেকে নির্দেশ লেনদেন হয় বা অনেক ইম্পোর্টেন্ট তথ্য আমরা জানতে পারি, সেই গ্রুপগুলো অবশ্যই রয়েছে। এবার কেন আমি এতগুলো থেকে বেরিয়ে গেলাম এবং যেহেতু তার আগেই, কদিন আগেই, ২-১ দিন আগেই যেহেতু আ মেজর অংশের প্রার্থী ঘোষণার যে ২য় লিস্ট সেটা বেরোলো। এবার সেখানে আ অনেকেই এক্সপেক্ট করেছিলেন যে আমার নামটা থাকবে। হুম। ফলত তাদের প্রচুর প্রশ্ন। আপনাদের মিডিয়ার তারা মানুষ, তারা দলীয় কর্মীও প্রচুর আছেন সাধারণ মানুষও এবং রয়েছে। সাধারণ মানুষও হুম। রয়েছেন। আ তো তারা প্রশ্ন করেছেন। তো ফলত ডেফিনিটলি আমার মন আছে। আমার একটা ভোট যেমন সেটা আমার দেওয়া কর্তব্য, তেমন আমার একটা মন, সেটা অকারণ খারাপ হবে না এমন তো ব্যাপার নেই। ৪টে কেন্দ্র তো তো এখনো এখনো ৪ বাকি টে রয়েছে। কেন্দ্রে এখনো বেরোয়নি। তার ফলাফলের ক্ষেত্রে জায়গায় জানি না। হুম, সেটা কি হতে চলেছে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে উম
জেনারেলি লোকসভার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নিয়ম মেনে ভারতীয় রাজনীতির নিয়ম মেনে জেনারেলি একটা লোকসভা মানে 7টা বিধানসভা। হুম। তো 7টা বিধানসভার মানুষকে, যে মানুষ প্রার্থী হচ্ছে তাকে তার একটা পরিচিতির দরকার হয় তাদের কাছে। প্লাস তার সঙ্গে সঙ্গে তার দলীয় কারণে তার আত্মত্যাগ, তার দলীয় অনুশাসন মেনে চলা, এইগুলোকেও দেখে খুব কঠিনভাবে প্রার্থী নির্বাচন করা হয়। আমাদের সম্মানীয় যারা রাজ্যের নেতারা রয়েছেন তাঁরা এবং দিল্লির নেতারা, তারা মিলে বসে টোটাল লিস্ট ফাইনাল করেন। এবার সেই ক্ষেত্রে কিন্তু এই কয়েকদিন আগে অবধিও যে দ্বিতীয় লিস্ট বেরোলো ৩৮ জনের নামে, তারা প্রত্যেকেই কিন্তু এই যে ২টো বা ৩টে যে কারণ যেগুলো বললাম সাধারণ রাজনীতির নিয়ম অনুযায়ী, তারা অত্যন্ত যোগ্য। তাদের প্রত্যেকেরই কোথাও লড়াই রয়েছে, কোথাও পরিচিতি রয়েছে, কোথাও আত্মত্যাগ রয়েছে, কোথাও কোনো জ্ঞান রয়েছে বা বিশেষ ক্ষমতা রয়েছে। আমি সেই লিস্টের উপরে সম্পূর্ণরূপে শ্রদ্ধাশীল এবং আমার তাদের প্রতি শুভেচ্ছা ভালোবাসা রয়েছে একসঙ্গে কর্মী হিসেবে কাজ করবার জন্য।